আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ন্যূনতম কর আরোপযোগ্য আয়ের উপর আয়কর গণনা। ন্যূনতম কর আরোপযোগ্য আয়ের উপর আয়কর গণনা করতে গেলে প্রথমে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমার যে আয়টা হয়েছে বা আমার যে আয়ের উপর উৎসে কর কর্তন করা হয়েছে সেই আয়টা বা উৎসে কর্তন যে আয়ের উপর আয়কর কর্তন করা হয়েছে সেই কর্তনকৃত আয়কর ন্যূনতম কর কিনা, এই বিষয়টা বুঝতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে এই লিস্টটা। এখানে আমরা একটা চার্ট তৈরি করে রেখেছি। সেই চার্টে আয়কর আইনের ধারা ৮৬ থেকে শুরু করে আয়কর আইনের ধারা ১৩৯ পর্যন্ত যে করগুলো উৎসে কর্তন করা হয় সেই করগুলো নিয়মিত কর না ন্যূনতম কর না চূড়ান্ত কর, সেই বিষয়টা এই চার্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যখন আপনি কোনো আয়কর পরিগণনা করবেন শুরুতেই আপনাকে এই ডিসিশনটা নিতে হবে যে যে আয়ের উপর আমি আয়কর পরিগণনা করছি সে আয়করটা কি নিয়মিত কর, কিংবা সেটা কি ন্যূনতম কর, কিংবা সেটা কি চূড়ান্ত কর। তাহলে এই চার্ট দেখে আপনি ডিসিশন নিলেন যে এই আয়টা আপনার চূড়ান্ত কর, নিয়মিত কর কিংবা ন্যূনতম কর কিনা। যদি চূড়ান্ত, আপনি এখানে চূড়ান্ত কর যদি সিলেক্ট করেন তাহলে কোন কোন করগুলো চূড়ান্ত কর হবে, যেমন স্থায়ী আমানত বা স্থায়ী আমানতের উপরে যদি আপনার কোনো কর কর্তন করে থাকে সেটা চূড়ান্ত কর। কিন্তু এই চূড়ান্ত করার সুবিধাটা পাবে শুধুমাত্র ধারা ১৬৬(২) অনুযায়ী যারা রিটার্ন দাখিল হতে অব্যাহতিপ্রাপ্ত। এখন এটা হচ্ছে আপনার রেফারেন্স, এটা কোন এসআরও দ্বারা এই বিধানটা করা হয়েছে। একইভাবে সঞ্চয়পত্রের মুনাফা থেকে আপনার যে করটা কেটে রাখে সেটা হচ্ছে একটা চূড়ান্ত কর। এটা সুবিধা পাবে সবাই, সকল করদাতাই পাবে। এবং এই যে এটা একটা চূড়ান্ত কর, এটা এই এসআরওর মাধ্যমে বলা হয়েছে। একইভাবে এইখান থেকে যদি আপনি নিয়মিত কর সিলেক্ট করেন তাহলে কোন কোন করগুলো নিয়মিত কর তা আপনি দেখতে পারবেন। এবং একইভাবে আপনি ন্যূনতম কর সিলেক্ট করলে কোন কোন করগুলো ন্যূনতম কর হবে তা আপনি দেখতে পারবেন। আর আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করেন তাহলে সবগুলোই আপনি দেখতে পারবেন। তাহলে এই চার্ট দেখে আপনি এই সিদ্ধান্তে আসলেন যে আপনার যে আয় হয়েছে কিংবা এই আয়ের উপর যে কর কর্তন করা হয়েছে সেই করটা ন্যূনতম। যদি আপনি এখানে না পান তাহলে আপনি দেখবেন যে আপনার এই আয়টা হ্রাসকৃত কর হার আরোপযোগ্য আয় কিনা। এখন আপনি তো আগে ডিসিশনটা নিতে হবে যে এই আয় করটা আমার ন্যূনতম কর কিনা। যদি এটা ন্যূনতম কর হয়ে থাকে তাহলেই আপনি শুধুমাত্র ন্যূনতম কর যে ক্যালকুলেটর তা ব্যবহার করে এই ন্যূনতম করের হিসাব করতে পারেন। এখন এটা যদি নিয়মিত উৎসের আয় হয়ে থাকে তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে নিয়মিত উৎসের জন্য যে ক্যালকুলেটর আমরা তৈরি করেছি, পূর্বে আমি তার ভিডিও দিয়েছি, সেই ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে। আর এটা যদি চূড়ান্ত কর হয় তাহলে আপনাকে কোনো ক্যালকুলেটরই ব্যবহার করতে হবে না, কারণ আপনার উৎসে যে করটা কেটে রাখা হয়েছে সেই করটা হচ্ছে আপনার চূড়ান্ত কর। এই ক্ষেত্রে আপনার কোনো ক্যালকুলেটর ব্যবহার করে ট্যাক্স লায়াবিলিটি বের করার কোনো প্রয়োজন নাই, কারণ যেটা আপনার কেটে রেখেছে সেটাই ফাইনাল সেটেলমেন্ট, আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে আপনি ডিসিশন নিতে হবে যে আপনার যে আয়টা হয়েছে সেই আয়টা কর অব্যাহতিপ্রাপ্ত আয় কিনা। কোন কোন করগুলো অব্যাহতিপ্রাপ্ত আয় হবে সেগুলো আমরা এখানে এক্সপ্লেন করেছি। এবং যে সকল এসআরও দ্বারা অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে সেই সকল এসআরওগুলো আমরা এখানে লিস্ট আকারে দিয়ে দিয়েছি। আপনি তাহলে ডিসিশন নেবেন আপনার যে আয়টা হয়েছে বা আপনার আয়ের উপর যে আয়করটা কর্তন করা হয়েছে সে আয়করটা ন্যূনতম কর কিনা, নিয়মিত কর কিনা, হ্রাসকৃত কর কিনা, অব্যাহতিপ্রাপ্ত কিনা। এই ডিসিশনটা নেওয়ার পরে আপনি এখন
সিদ্ধান্তে পৌঁছালেন যে আপনার এই করটা একটা ন্যূনতম কর। তাহলে আপনি এখন আমাদের যে অটোমেটিক ক্যালকুলেটর দেওয়া রয়েছে এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি এই ন্যূনতম করের হিসাবটা নিমেষেই করতে পারবেন। এই ক্যালকুলেটরে প্রথম অংশে আমাদের ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব। আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আর নিচে আপনার সকল ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। যারা একই সময়ে অনেক আয়করের ফাইল করার প্রয়োজন হয়, যেমন আয়কর আইনজীবীরা, তারা আসলে ক্যালকুলেটর ছাড়া খুব সহজে আয়করটা নির্ণয় করা ঝামেলা হয়ে যাবে, কারণ অনেক সময় লাগবে এখানে। আর এই ক্যালকুলেটর থাকলেই নিমেষে আয়করটা নির্ণয় করা যাবে। এখানে শুরুতে ইউজার তার নামটা ইনপুট দিল, সে তার এসএসসি নেমটা দিল, তারপরে টিআর নাম্বারটা দিল। এটার সাথে ক্যালকুলেশনের কোনো রিলেশন নাই, জাস্ট এখানে একটা ইনপুট দিয়ে দিল। এখানে সে তার ইউজার টাইপটা দিল, সিলেক্ট এসএসসি টাইপ, সেখানে মেল কিনা ফিমেল কিনা, কিংবা গেজেটেড ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার কিনা, কিংবা 65 বছরের ঊর্ধ্বে করদাতা কিনা, সেই ইনফরমেশনগুলো সে এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করলো। কারণ সে যদি মেল হয় তাহলে তার ফার্স্ট স্ল্যাব হবে 3,50,000 টাকা, যদি সে ফিমেল হয় তাহলে তার ফার্স্ট স্ল্যাব হবে 4 লক্ষ টাকা, আর যদি সে গেজেটেড ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার হয় তাহলে তার ফার্স্ট স্ল্যাব হবে 5 লক্ষ টাকা। অন্যদিকে যদি সে প্রতিবন্ধী করদাতা হয়ে থাকে তাহলে তার ফার্স্ট স্ল্যাব হবে মেবি 4,75,000 টাকা। তাহলে এখানে সে তার ইউজার ইনপুটটা দিয়ে দিল মেল, তারপর হচ্ছে সে দিয়ে দিল ঢাকা সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন অথবা এরিয়া আদার সিটি কর্পোরেশন, সে কোন জায়গার করদাতা, তার আয়ের উৎস কোথায়। এখানে যদি সে ঢাকার করদাতা হয় তাহলে তাকে সর্বনিম্ন 5,000 টাকা কর দিতে হবে। এখন এই সর্বনিম্ন 5,000 টাকা কর বলতে আবার ভুল বুঝেন না, সেটা হচ্ছে যদি আপনার যে ট্যাক্সেবল ইনকামটা, আপনার ট্যাক্সেবল ইনকামটা যখন আপনার ধরেন 1 টাকা হলো, আপনার ফার্স্ট 3,50,000 টাকা পর্যন্ত তো এক্সাম্পটেড, আপনি একজন পুরুষ করদাতা, আপনার প্রথম 3,50,000 টাকা পর্যন্ত কোনো কর আসবে না। এখন প্রথম 3 লাখ টাকা পর্যন্ত যদি কোনো কর না আসে, এখন আপনার 3,50,100 টাকা ইনকাম হলো। এই 100 টাকা ইনকাম করার কারণেই আপনাকে, যদি ঢাকা সিটি কর্পোরেশনের করদাতা হয়ে থাকেন তাহলে 5,000 টাকা কর দিতে হবে, যদি অন্যান্য সিটি কর্পোরেশনের করদাতা হয়ে থাকে তাহলে 4,000 টাকা কর দিতে হবে, যদি সিটি কর্পোরেশন এলাকা ব্যতীত অন্যান্য এলাকার করদাতা হয়ে থাকেন তাহলে 3,000 টাকা কর দিতে হবে। এটা দিতে হবে শুধুমাত্র তখনই যখন আপনার ট্যাক্সেবল ইনকামটা আপনার ফার্স্ট স্ল্যাবটা অতিক্রম করবে, ফার্স্ট স্ল্যাব অতিক্রম করবে। এক্ষেত্রে ফার্স্ট স্ল্যাব জানাটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি এখানে যখন মেল সিলেক্ট করবেন তখনই আপনার ফার্স্ট স্ল্যাব চলে আসবে, এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি কোনো প্রতিবন্ধী সন্তানের লিগেল গার্জিয়ান কিংবা প্যারেন্ট কিনা, যদি আপনি কোনো প্রতিবন্ধীর লিগেল গার্জিয়ান বা প্যারেন্ট হয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করে আপনি কতজন প্রতিবন্ধী সন্তানের লিগেল গার্জিয়ান বা প্যারেন্ট সেটা এখানে দিয়ে দেবেন। যদি আপনার প্রতিবন্ধী সন্তান বা একজন হয়ে থাকে তাহলে আপনি 1 দিবেন, 2 জন হয়ে থাকলে 2 দিবেন। তাহলে আপনার যে ফার্স্ট ল্যাবটা, সেই ফার্স্ট ল্যাব হলো আপনি একজন পুরুষ, আপনার ফার্স্ট ল্যাব হলো 3,50,000 টাকা। কিন্তু আপনার যদি একজন প্রতিবন্ধী সন্তানের লিগেল গার্জিয়ান বা প্যারেন্ট হয়ে থাকেন তাহলে একজনের জন্য আরো 50,000 টাকা যোগ হয়ে ফার্স্ট ল্যাবটা হয়ে যাবে 4 লক্ষ টাকা। যদি 2 জন হয় তাহলে ফার্স্ট ল্যাবটা হয়ে যাবে 4,50,000 টাকা। অর্থাৎ তখন এই 4,50,000 টাকা ট্যাক্সেবল ইনকামের উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। একইভাবে এখানে ওনস মোর দ্যান ওয়ান মোটর ভেহিকেল, যদি আপনি একের অধিক মোটর ভেহিকেলের মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে। তাহলে সারচার্জটা কি? সারচার্জ হচ্ছে এটাই, মনে করেন আপনার ফার্স্ট স্ল্যাব হচ্ছে 3,50,000 টাকা, এইটা অতিক্রম করে আপনার আরো 1 লাখ টাকা, মানে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো আপনার 4,50,000 টাকা। তাহলে ফার্স্ট স্ল্যাব 3,50,000 টাকা পর্যন্ত তো কোনো ট্যাক্স আসলো না, পরে আপনার যে 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকার উপরে আপনার ট্যাক্স আসলো 50,000 টাকা, 5,000 টাকা। এখন এই যে 5,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে, সাথে আপনাকে 5,000 টাকার উপরে 10% সারচার্জ দিতে হবে। তাহলে সারচার্জটা আপনি কখন দিবেন? 3টা কন্ডিশন। একটা হচ্ছে আপনার নেট সম্পত্তি 4 কোটি টাকা অতিক্রম করে, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে আপনার আপনি হচ্ছে ওনস মোর দ্যান ওয়ান মোটর ভেহিকেল, আপনি একের অধিক মোটর ভেহিকেল যদি
মালিক হন এবং আপনার যদি হাউস প্রপার্টি 8,000 এসএফটির বেশি হয়ে থাকে, তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে, যেটা আপনার ট্যাক্স আসবে সেটার উপরে সারচার্জ দিতে হবে। এখন সারচার্জেরও আবার অনেকগুলো স্ল্যাব রয়েছে। সেটা হচ্ছে আপনার যদি আপনার শুধুমাত্র মোটর ভেহিকেল বা আপনি যদি হাউস প্রপার্টির উপরে সারচার্জ এসে থাকে, তাহলে সেটা হবে 10%। আর যদি আপনার নেট সম্পত্তি 4 কোটি টাকার অতিক্রম করে বা এখানে অনেক স্ল্যাব রয়েছে, এগুলোর উপরে সারচার্জের পার্সেন্টেজটা ডিফারেন্স করে। এখন আপনার যদি ইনভেস্ট থাকে, এখানে ইনভেস্ট দিবেন। ইনভেস্ট কিন্তু এখানে দিলেও কোনো লাভ হবে না, কারণ আপনি যখন মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন করবেন, মিনিমাম ট্যাক্সের উপরে কোনো আয়কর রেয়াত পাওয়া যায় না, তাহলে এই ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের উপরে আপনার কোনো আয়কর রেয়াত হবে না। এখন এখানে হচ্ছে ইনপুট এরিয়া। এখানে আপনি দিবেন যে আপনার কোন কোন খাত থেকে আপনার এই মিনিমাম ট্যাক্সটা আপনার এসেছে। তাহলে এটা হতে পারে আপনার মনে করেন একটা ইম্পোর্ট বিজনেস আছে, তাহলে আপনি এখানে লিখলেন ইনকাম ফ্রম ইম্পোর্ট বিজনেস। আচ্ছা, তাহলে ইম্পোর্ট বিজনেসের এগেনস্টে আপনার ইনকাম হয়েছে মনে করেন আপনার 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এবং আপনার গ্রোস রিসিপ্ট হচ্ছে আপনার 2,50,00,000 টাকা। আচ্ছা, তাহলে আপনি ইম্পোর্ট বিজনেস থেকে 10 লক্ষ টাকা আয় ট্যাক্সেবল ইনকাম করলেন এবং গ্রোস রিসিপ্ট হচ্ছে 2,50,00,000 টাকা। এছাড়াও মনে করেন আপনি ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট ইনকাম ব্যাংক থেকে ইন্টারেস্ট পেলেন। এখন আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট পেলেন 3,50,000 টাকা। এই 3,50,000 টাকার এগেনস্টে 10% আপনার ট্যাক্স কেটে রাখলো, তাহলে 10% ট্যাক্সে আসে আপনার 35,000 টাকা। এবং আপনি যে ইম্পোর্ট বিজনেস করলেন, ইম্পোর্ট বিজনেসের থেকে আপনার গ্রোস প্রফিট নেট প্রফিট হচ্ছে 10 লক্ষ টাকা। এখন এই যে ইম্পোর্ট বিজনেস আপনি করলেন, সেই ইম্পোর্ট স্টেজে আপনার কাছ থেকে ট্যাক্স কেটে রাখলো, ধরেন আপনার এটা পার্সেন্ট ভ্যালু হচ্ছে 2 কোটি টাকা, তাহলে 2 কোটি টাকার উপরে 5% ইম্পোর্ট স্টেজে কেটে রাখলো, তাহলে আপনার মনে করেন ইম্পোর্ট স্টেজে আপনার 10 লক্ষ টাকা কেটে রাখলো, বা আমি একটা দিলাম যে 5 লক্ষ টাকা ইম্পোর্ট স্টেজে আমার কেটে রাখলো। এখন এখানে আপনি তাহলে আপনার ইনফরমেশনটা দিয়ে দিলেন। এখন দেখেন এখানে সাথে দেওয়া আছে 163(5), 163(5), 163(5), এখানে আপনি রেটটা দিবেন। 163(5) কখন অ্যাপ্লিকেবল হবে? যখন আপনার গ্রোস রিসিপ্টটা ব্যক্তি করদাতার ক্ষেত্রে 3 কোটি টাকা অতিক্রম করবে। অন্যান্য করদাতার ক্ষেত্রে ধারা 163-তে বলা আছে কত কোটি টাকা অতিক্রম করলে গ্রোস রিসিপ্টের উপরে ট্যাক্স হিসাব করতে হবে। এখন গ্রোস রিসিপ্টের উপরে আপনি যে ট্যাক্সটা হিসাব করবেন সেটার কিন্তু একটা রেট না, সেখানে ব্যক্তি করদাতার ক্ষেত্রে 0.25 এবং তামাকজাত পণ্য রয়েছে, তারপরে বেভারেজ পণ্য রয়েছে, অন্যান্য পণ্য রয়েছে, এগুলোর উপরে আপনার যে ধারা 163-তে যে রেটটা দেওয়া রয়েছে সেই রেটটা আপনি এখানে দিলেন। এখানে আপনি কখন এই রেটটা দিবেন? যখন আপনার গ্রোস রিসিপ্ট 3 কোটি টাকা অতিক্রম করবে। আচ্ছা, আমরা ধরে নিলাম যে আমাদের গ্রোস রিসিপ্ট এখানে 3,50,00,000 টাকা। যদি 3,50,00,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার গ্রোস রিসিপ্টের উপরে 0.25 হিসাব করতে হবে, তাহলে আপনার ট্যাক্সের রেটটা হচ্ছে 0.25। এটা ধারা 163 দেখে নিশ্চিত হতে হবে যে আপনার ট্যাক্সের রেটটা কত। তাহলে এখন আপনার যে গ্রোস রিসিপ্ট, এই গ্রোস রিসিপ্টের উপরে আপনার 0.25 ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে শুধুমাত্র যে ইম্পোর্ট স্টেজে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করলেন তা না, আপনাকে এই যত প্রাপ্তি থাকবে ফাইনাল সেটেলমেন্ট ছাড়া, এক্সামটেড ছাড়া এবং ফাইনাল সেটেলমেন্ট ছাড়া, ফাইনাল ট্যাক্স চূড়ান্ত কর ছাড়া আপনার যে সকল আয় থাকবে সেই সকল আয়ের সমষ্টি যদি আপনার ব্যক্তিগততার ক্ষেত্রে 3 কোটি টাকা অতিক্রম করে, তখনই আপনার ধারা 163(5) অনুযায়ী আপনাকে গ্রোস রিসিপ্টের উপরে ট্যাক্সের হিসাবটা করতে হবে। তাহলে এখানে গ্রোস রিসিপ্টের উপরে এখানে এটা হবে পার্সেন্ট, একইভাবে এখানে 35, এখানে হচ্ছে আমাদের গ্রোস রিসিপ্ট হচ্ছে
3,50,000 হবে, আমি সেটা ইনপুট দিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাংক থেকে ইন্টারেস্ট পেলাম 3,50,000, তাহলে এই ক্ষেত্রে আমার গ্রোস রিসিপ্ট হচ্ছে 3,50,000। আচ্ছা, তাহলে এখানে আমাদের যখন আমরা ন্যূনতম কর হিসাব করব তখন আমাদের তিনটা পদ্ধতিতে কর দায়টা নির্ণয় করতে হবে। ন্যূনতম কর হিসাব করার ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতিতে কর দায়টা নির্ণয় করব। প্রথম হচ্ছে যে এটা নিয়মিত পদ্ধতিতে হিসাব করব। নিয়মিত পদ্ধতিতে হিসাব করা মানে কি? নিয়মিত পদ্ধতিতে হিসাব করা হচ্ছে যে এই যে আপনার প্রথম স্ল্যাবে কত, দ্বিতীয় স্ল্যাবে কত, তৃতীয় স্ল্যাবে কত, এইভাবে হিসাব করলেন। তাহলে আপনি নিয়মিত পদ্ধতিতে হিসাব করে পেলেন যে আপনার এখানে ট্যাক্স আসে কত, 1,35,000 টাকা। তাহলে প্রথম আপনি হিসাব করলেন নিয়মিত পদ্ধতিতে, সেখানে ট্যাক্স আসলো 1,35,000 টাকা। এখন আপনি ইনপুট স্টেজে দিয়ে আসলেন 5 লাখ টাকা। তাহলে 1,35,000 টাকা বড় না 5 লাখ টাকা বড়? তাহলে 5 লাখ টাকা বড়। এই ক্ষেত্রে আপনার ট্যাক্স দাঁড়ালো এখন 5 লাখ টাকা। তাহলে আপনি কম্পেয়ার করলেন ইনপুট স্টেজে আপনি যেটা দিয়ে আসলেন, শুধুমাত্র ইনপুট স্টেজ না, ন্যূনতম কর আরোপযোগ্য হয় এইরকম ক্ষেত্রে উৎসে কত টাকা আপনার কাছ থেকে কেটে রাখবে, সেই টাকা থেকে নিয়মিত পদ্ধতিতে আপনি আয় হিসাব করার পরে যে ট্যাক্সটা আসলো সেই ট্যাক্সের সাথে আপনি ইম্পোর্ট স্টেজে যেটা দিয়ে আসলে সেটা আপনি ক্যালকুলেশনটা করলেন। করার পরে আপনি দেখলেন যে 1,35,000 টাকা থেকে 5,35,000 টাকা বড়। এখন 5,35,000 টাকা কিভাবে হলো? কারণ হচ্ছে আপনার ইম্পোর্ট স্টেজে কেটে রাখলো 5 লক্ষ টাকা এবং সঞ্চয়পত্রে ব্যাংক লোন ব্যাংক ইন্টারেস্টে কেটে রাখলো 35,000 টাকা, টোটাল 5,35,000 টাকা। এখন 163(2) বলতেছে যে এই দুটার মধ্যে যেটা বড় সেটাকে আমি রিসিভ করব। এখন আপনার যদি এখানে যদি ইম্পোর্ট স্টেজে কোনো লস হয়, ন্যূনতম কর প্রযোজ্য, কিন্তু আপনি ওই খাতে কি করলেন, লস দিলেন। মনে করেন আপনার একটা ইম্পোর্ট বিজনেস আছে, সেই ইম্পোর্ট বিজনেসে আপনি লস দিলেন। এরকম লস তো হওয়ার বিষয় হয়ে থাকে, কারণ হচ্ছে যখন বিদেশ থেকে মাল নিয়ে আসে তখন দেখা গেছে সঠিকভাবে এসএস কোড বুঝতে পারে নাই বা সঠিক হিসাব নিকাশ না করে ইম্পোর্ট থেকে আমদানি করে মাল নিয়ে আসলো, এখন বাংলাদেশে এসে দেখলো যে ইম্পোর্ট করে মাল যেটা নিয়ে আসলো সেটা থেকে বাংলাদেশে কম দামে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি আপনার কোনো লস হয়ে থাকে, এই লসটা এখান থেকে অটোমেটিকলি চলে আসবে। আমরা ন্যূনতম কর হিসাব করার জন্য এখানে ন্যূনতম করের যে ইনপুটটা, সেই ইনপুটটা আমরা দুইভাবে নিব। একটা হচ্ছে যেখানে আমাদের লাভ হয়েছে, লস হয় নাই, আর একটা হচ্ছে যেখানে আমাদের লস হয়েছে সেটি লস। যদি মনে করেন আপনার ধরেন আপনার দুইটা ইম্পোর্ট বিজনেস আছে, একটা ইম্পোর্ট বিজনেসে লাভ হয়েছে আর একটা ইম্পোর্ট বিজনেসে লস হয়েছে। এখন যদি আপনার লস হয়ে থাকে, মনে করেন আপনার লস হয়েছে -50,000 টাকা, 50,000 টাকা আপনার লস হয়েছে। এখন এই লস হয়ে থাকলেও তো আপনার তো একটা গ্রোস রিসিপ্ট আছে। তো আপনার গ্রোস রিসিপ্ট হচ্ছে ধরেন 17 লক্ষ টাকা। এখন আপনি যে ইনপুট স্টেজে ট্যাক্স দিয়ে আসলেন সেটা মনে করেন আপনি দিয়ে আসলেন 80,000 টাকা। টাকা ইনপুট স্টেজে আপনি ট্যাক্স দিয়ে আসলেন। এখন এই যে 0.25 সেটা আপনার এখানেও অ্যাপ্লিকেবল হবে, কারণ আপনার 0.25 অ্যাপ্লিকেবল হবে গ্রোস রিসিপ্টের উপরে। তাহলে এখানে আপনি গ্রোস রিসিপ্টের উপরে 0.25 অ্যাপ্লিকেবল হলো। হওয়ার পরে এখানে হচ্ছে আপনার 4,250 টাকা 163(5) অনুযায়ী ট্যাক্স আসে, আর এখানে ট্যাক্স আসে আপনার 88,375 টাকা। তাহলে আপনার 163(5) অনুযায়ী এখানে 88,375 প্লাস হচ্ছে আমার প্লাস হচ্ছে আমার 4,250 টাকা। তাহলে এটা হচ্ছে আমার আপনার 163(5) অনুযায়ী ট্যাক্সটা। এখন আপনার এই ইম্পোর্ট স্টেজে আপনার নিয়মিত আপনার যে ন্যূনতম করটা ইম্পোর্ট স্টেজে যেটা আপনার লাভ হয়েছে সেখান থেকে আপনার নিয়মিত পদ্ধতিতে কর গণনা করলে কর আসে 1,35,000 টাকা।
আর অন্যদিকে ইনপুট স্টেজে কেটে রাখলো 5 লাখ এবং ব্যাংক ইন্টারেস্টে কেটে রাখলো 35,000 টাকা, তাহলে 5,35,000 টাকা। এখন 163(2) বলতেছে যে 5,35,000 টাকায় আপনার ট্যাক্স। অন্যদিকে আপনার লস হয়েছে যে বিজনেসে, সেখানে ইনপুট স্টেজে কেটে রাখলো 80,000 টাকা, তাহলে টোটাল আপনার দাঁড়ালো 6,15,000 টাকা। এখন 6,15,000 টাকা এই একটা জিনিস আপনার দাঁড়ানোর পরে আপনি 163(5) অনুযায়ী আবার পেলেন আপনি 92,625 টাকা। এখন এখানে এসে আমরা কম্পেয়ার করবো যে 6,15,000 টাকা বড় না 92,625 টাকা বড়। এখানে কম্পেয়ার করার পরে আমরা 6,15,000 টাকাকে বড় পেলাম, আমাদের ট্যাক্স পেয়েবল তাহলে 6,15,000 টাকা। আর আপনার 163(5) অনুযায়ী যদি গ্রোস রিসিপ্টের উপরে যে ট্যাক্সটা আসে সেটা বড় হয়ে থাকলে সেই বড় অ্যামাউন্টটাই এখানে আসতো। এখন আপনার যদি সারচার্জ, যেহেতু এই কর্তাটার 8,100 স্কোয়ার ফিটে হাউস প্রপার্টি রয়েছে, সেক্ষেত্রে ওনার সারচার্জ আসলো 10%। এখন আপনাকে টোটাল ট্যাক্স দিতে হবে 6,76,500 টাকা। তাহলে ইনপুট স্টেজে আপনি যেটা দিয়ে আসলেন, ব্যাংকে সুদের মধ্যে যেটা আপনার কেটে রাখলো সেই টাকা, ইনপুট স্টেজে যেটা দিয়ে আসলেন সেই 2 টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি এখন ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে আমাদের আয়কর গণনায় আজকের এক্সাম্পল গেল আমাদের মিনিমাম ট্যাক্স। পূর্বে আমরা রেগুলার ট্যাক্স নিয়ে আলোচনা করেছি এবং আগামী পর্বে আমরা আলোচনা করব সকল ধরনের ট্যাক্স নিয়ে। আমাদের অন্য একটি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দেখাবো যে কিভাবে আপনি সকল ধরনের ট্যাক্স একসাথে ক্যালকুলেশন করতে পারেন। এখন হতে পারে আপনার, যেমন মনে করেন আপনার ব্যাংকে কিছু টাকা আছে, সেখান থেকে আপনি কিছু সুদ পেলেন, তাহলে সেটা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স। অন্যদিকে আপনি চাকরি করেন, আপনার বেতন খাতে যে আয় রয়েছে সেই আয়ের বিপরীতে কোম্পানি আপনার 5,000 টাকা উৎসে কর্তন করে রেখেছে, সেটা হচ্ছে আপনার রেগুলার ট্যাক্স। এখন রেগুলার ট্যাক্স হিসাব করতে হবে রেগুলার বেসিসে, আবার ন্যূনতম কর হিসাব করতে হবে ন্যূনতম করের বেসিসে। এখন আপনি যদি মনে করেন একটা লটারি পেয়ে থাকেন, লটারির উপরে আপনার যে ট্যাক্সটা কেটে রাখলো সেটা হচ্ছে আপনার হ্রাসকৃত কর হার। আবার অন্যদিকে আপনি যদি সঞ্চয়পত্র থেকে আপনি কোনো ট্যাক্স কেটে রাখে, সেটা হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স। তাহলে এই ট্যাক্সগুলো কিন্তু ক্যালকুলেশনের পদ্ধতি এক না। ফাইনাল ট্যাক্স ক্যালকুলেশন এর কোনো প্রয়োজন নাই, কারণ ফাইনাল ট্যাক্স যেটা কেটে রাখছে সেটাই ফাইনাল সেটেলমেন্ট। অন্যদিকে হ্রাসকৃত কর হার যেটা, মনে করেন আপনি লটারি থেকে 1 লক্ষ টাকা বিজয়ী হইলেন, লটারি থেকে 1 লক্ষ টাকা বিজয়ী হওয়ার কারণে আপনার 1 লক্ষ টাকার উপরে নতুন আইনের ধারা অনুযায়ী আপনার 20,000 টাকা ট্যাক্স কেটে রাখলো। এখন 20,000 টাকা ট্যাক্স কেটে রাখার পরেও আপনার সপ্তম তফসিল বলতেছে যে আপনার এখন যে 1 লাখ টাকা প্রাপ্ত হয়েছে সে 1 লাখ টাকার উপরে 25% ট্যাক্স হিসাব করতে হবে। এই যে ডাইরেক্ট 25% ট্যাক্স হিসাব করার কথা বলছে, কিন্তু কোনো ফার্স্ট স্ল্যাব নাই, কোনো সেকেন্ড স্ল্যাব নাই, কোনো থার্ড স্ল্যাব নাই। তাহলে আপনি সরাসরি যে 1 লক্ষ টাকা লটারি হিসেবে জিতলেন, সে 1 লক্ষ টাকার উপরে 25% হিসাব করলে 25,000 টাকা, আর উচ্ছে কেটে রাখলো আপনার কাছ থেকে 20,000 টাকা। তাহলে 25,000 থেকে 20,000 টাকা বাদ দিয়ে বাকি 5,000 টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে হ্রাসকৃত কর। তাহলে এক এক ধরনের ট্যাক্সের ক্ষেত্রে এক এক ধরনের পদ্ধতি। এখন আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনি একটি ক্যালকুলেটর ব্যবহার করে সকল ধরনের করের হিসাব করতে পারেন। আর আমাদের এই সকল ট্যাক্সের ক্যালকুলেশন শিট এবং অত্যাধুনিক আরও অনেক সফটওয়্যার নিয়ে আমরা একটা প্যাকেজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আয়কর স্বনির্ভর প্যাকেজ। এই আয়কর স্বনির্ভর প্যাকেজে আপনি ইনকাম ট্যাক্সের যত রিটার্ন সেটা ডাইনামিক এক্সেল ফরম্যাটে, এবং বিডিএস এর যে রিটার্নগুলো সেটাও ডাইনামিক এক্সেল ফরম্যাটে, এবং আয়কর আইন, আয়করের তফসিল, আয়করের এছাড়াও সকল কিছু ফাইন্যান্স অ্যাক্ট, আয়কর নির্দেশিকা সহ একটা চমৎকার ওয়েব ভিউ অ্যাপে পাবেন। এই ওয়েব ভিউ অ্যাপটা আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মতো করে সাজানো হয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি যখন একটা HTML পেজ দেওয়া হবে, সেই HTML পেজে যখন ক্লিক করবেন তখন সকল ইনফরমেশন আপনার সামনে চলে আসবে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো এই ওয়েব ভিউ অ্যাপটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর এই ওয়েব ভিউ অ্যাপের যে লিঙ্ক, সেই